বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, তৃতীয় মাত্রা যাত্রা শুরু করেছিল 2003 সালের 17ই জুলাই। স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, সুশাসন নিশ্চিত করা, এইসব লক্ষ্য নিয়ে। সেই সঙ্গে ছিল আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে যে বৈরিতা, সহমর্মিতার অভাব, সেই জায়গায় পরমত সহিষ্ণুতা এবং সহমর্মিতা বৃদ্ধিও আমাদের একটি লক্ষ্য ছিল। 18 বছর পেরিয়ে আজকের এই পর্বের মধ্য দিয়ে তৃতীয় মাত্রা 19 বছরে পা দিচ্ছে। আমরা স্মরণ করতে চাই যে 2003 সালের 17ই জুলাই প্রথম দিন তৃতীয় মাত্রার প্রথম পর্বে যারা অংশ নিয়েছিলেন তাদের দুজনকে। সেদিন ছিলেন আমাদের সঙ্গে তৎকালীন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, বাংলাদেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ। তিনি এখন প্রয়াত, তাকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের সঙ্গে সেদিন ছিলেন ব্যারিস্টার রকুনুদ্দিন মাহমুদ, তৎকালীন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি এই মুহূর্তে দেশের বাইরে, তাকেও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এবং সেদিনই আসলে তৃতীয় মাত্রার ভাগ্যটা নির্ধারিত হয়ে যায় প্রথম পর্ব দিয়ে। তারপর থেকে আমাদের আর পেছনে তাকাতে হয়নি। এই দীর্ঘ যাত্রায় বহু জনকে, আমাদের বহু অতিথিকে আমরা হারিয়েছি। তারা বরণ করেছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা। যারা অংশ নিয়েছেন বিভিন্ন সময় তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা। যারা বিজ্ঞাপন দিয়ে আমাদেরকে সহায়তা করছেন তাদের প্রতি, এবং সেই সঙ্গে আমাদের অগণিত দর্শক, শ্রোতা, টেলিভিশন চ্যানেল আইয়ের যারা কর্মকর্তা, কলাকুশলী, তাদের সকলের প্রতি যারা এই অনুষ্ঠান নির্মাণের সঙ্গে নানাভাবে যুক্ত আছেন, আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা, ভালোবাসা। আজকের এই দিনটিতে তৃতীয় মাত্রার এই দীর্ঘ পথ চলায় তৃতীয় মাত্রা কী করতে পারলো, কতটা পথ দেখাতে পারলো, বাংলাদেশের জনগণের, মানুষের, দর্শকদের আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পারলো, এবং তৃতীয় মাত্রার ভুল ত্রুটিগুলো কি ভবিষ্যতে কী করা উচিত সেগুলো, এবং সেই সঙ্গে বাংলাদেশের গণমাধ্যমের বর্তমানে হাল চাল নিয়ে, এবং বাংলাদেশের গণমাধ্যমের কাছে মানুষের প্রত্যাশা কি। এক সংকটময় মুহূর্ত গোটা পৃথিবী অতিক্রম করছে, বাংলাদেশ অতিক্রম করছে, কোভিড কাল। এই কোভিড কালের মধ্যেও বাংলাদেশের সংবাদ মাধ্যমের ভূমিকা, সব মিলিয়ে এসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত হচ্ছেন ঢাকা থেকেই। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী, রাজনীতিবিদ অধ্যাপক ডক্টর আবু সাইদ, এবং আমাদের সঙ্গে আছেন অর্থনীতিবিদ, জনপ্রশাসন বিশেষজ্ঞ, সুশাসন বিশেষজ্ঞ, এবং বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে সিভিল সার্ভিসে দীর্ঘদিন কাজ করেছেন, বিদেশে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, এশীয় উন্নয়ন ব্যাংকের লিড ইকোনমিস্ট হিসেবে কাজ করেছেন ডক্টর মোহাম্মদ পারভেজ ইমদাদ আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। অধ্যাপক আবু সাইদ, এটা আপনার কাছ থেকে শুনতে চাইব। যদিও তৃতীয় মাত্রা চ্যানেলের একটি অনুষ্ঠান, চ্যানেলের যাত্রা শুরু হয়েছিল যাদের হাত ধরে, আপনি তাদের মধ্যে অন্যতম, কারণ সেই কাগজটিতে আপনার স্বাক্ষর আছে। তো আপনার কাছ থেকে শুনতে চাই যে দীর্ঘ এই 18 বছরের পথ চলায় তৃতীয় মাত্রাকে আপনি কেমন দেখলেন, আমাদের দুর্বলতাগুলো কোথায়, এবং কিভাবে আমরা সেটি কাটিয়ে উঠতে পারি, সামনের দিনগুলোতে কি করণীয়, আপনার কাছে একটু সূচনায় শুনতে চাই। অধ্যাপক আবু সাইদ। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে তৃতীয় মাত্রার এই শুভ 19 বছরের পদার্পণের অগণিত দর্শক, শ্রোতা যারা আছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা, গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। চ্যানেলের তৃতীয় মাত্রা ঠিক যেন প্রাচীনকালের ত্রিনয়নের মতো, তৃতীয় নয়নের মতো, ত্রিভুবনের মতো। আমরা দু চোখ দিয়ে দেখি। যদি তৃতীয় নয়ন কেউ নিজের ভেতর থেকে জ্ঞানের আলোকে বিকশিত করতে পারেন, তাহলে তৃতীয় নয়ন তার থাকে। চ্যানেল আই ত্রিভুবনে, অর্থাৎ আকাশ, মর্ত এবং পাতাল, এই ত্রিভুবনের সবকিছুরই এই অনুষ্ঠানে বিরতিহীন ভাবে আলোচনা হয়। বলতে গেলে যেমনটা আপনি বলেছেন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, বৈজ্ঞানিক, বিশেষজ্ঞ এবং সুশীল সমাজের ভেতরে যে মতামত রয়েছে, সেই মতামতের একটা প্ল্যাটফর্ম। আসলে চ্যানেল আই বহুমাত্রিকতায় আজকে উজ্জ্বল। এটা তাদের এই গৌরব উজ্জ্বল অবস্থার সঙ্গে আমি নিজেকে একান্তভাবে
গৌরববোধ করি। এবং আর একটা কথা, সেটা হলো তৃতীয় মাত্রা। তৃতীয় মাত্রা যেমনটি আপনি বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, জবাবদিহিতা, স্বচ্ছতা, এগুলোর কথা জানা আছে, তেমনি মানুষের যে মৌলিক অধিকার, রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার, সে কথাগুলো করতে আছে, অর্থাৎ অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, তার সাথে হচ্ছে কর্মসংস্থান। একই সাথে আমাদের রাষ্ট্রের যে 4 মূলনীতি আছে, সেই নীতিগুলোর প্রতি দৃঢ়নিষ্ঠ থেকে আপনারা দীর্ঘ পথ চলায় অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আজ এই পর্যায়ে এসছেন। আজকে 19-এর পা রাখার ব্যাপারে আমি সেজন্য অভিনন্দন জানাই। আমি মনে করি চ্যানেল আই অ্যাজ এ হোল একটা বটবৃক্ষের মতো। এই বটবৃক্ষ যেমন অন্তজ পাখি যারা বড় নয়, এরকম পাখি তাদের ঝড়, তুফান, বৃষ্টি, রোদ এর ভিতর যাওয়ার আশ্রয়স্থল, এবং এই নানা ধরনের মানুষকে অঙ্গীকার করে, মতবাদকে অঙ্গীকার করে চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা সব মানুষকে নিয়ে অগ্রসর হচ্ছে, সব মতের মানুষকে, সব নীতি ভিন্নতা থাকা সত্ত্বেও তারা চ্যানেলে এসে কথা বলছেন। এবং মত প্রকাশের ক্ষেত্রে চ্যানেল আইয়ের কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের সামনে উপস্থিত সাহসী সৈনিক, এবং আমি বলবো এই টক শোর মিডিয়া জগতে উজ্জ্বল নক্ষত্র জিল্লুর রহমান সাহেবকে, তাকে অভিনন্দন জানাই। তার পিতা মাতার মৃত্যুর পরেও সেদিনও তৃতীয় বার্তা চলেছে, অর্থাৎ একজন বড় মাপের সহনশীল এবং তার সাথে ধারণ ক্ষমতা যদি মাতা আছেন, এখনো মা আছেন? আচ্ছা, মাতা আছে, সরি, আমি দুঃখিত। না, সে যাই হোক, আমি দোয়া করি উনি আরো দীর্ঘজীবী পান, দীর্ঘ আয়ু পান, সে কামনা করে দোয়া করি। তার সাথে আমি বলবো যে চ্যানেল আই আজকে যেমনটা আমি বলি যে এটা হলো মুক্তার ভিতরে যেমন শক্তি থাকে, অর্থাৎ ক্রীড়া থাকে, সরি, শক্তির ভিতরে যেমন মুক্তা থাকে, চ্যানেল আই তেমন। চ্যানেল আই তৃতীয় মাত্রা সেই বৈশিষ্ট্য ভূষিত। এবং আর একটা কথা বলতেই চাই, সেটা হলো যেমন কয়লার ভিতর থেকে হীরা জীবনের প্রবাহমান ধারায় ঘাত প্রতিঘাত প্রতিনিয়ত প্রাত্যহিক জীবনের সমস্যা সংকটপূর্ণ অবস্থার ভিতরেও চ্যানেল আই সেই ঘষে ঘষে তার অনুষ্ঠানকে আরো আলোকিত করেছে, অনুষ্ঠানকে আরো সুন্দর করেছে, অনুষ্ঠানকে আরো সুন্দর করার তাদের আকাঙ্ক্ষা আছে, প্রথমেই বলেছে। আমি ধন্যবাদ জানাই তাকে। আজকে গণতন্ত্রের কথা পরে আসি। আজকে যেহেতু মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে এই কোভিডের ভিতরে আপনি নিরন্তর ভাবে প্রতিদিনই অনুষ্ঠান করে চলেছেন, সেজন্য আমি মনে করি এই অনুষ্ঠানটির সমন্বয় হিসাবে জিল্লুর রহমান এবং তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হওয়ার যোগ্য এবং যথার্থভাবে তাদের সম্মানিত করা উচিত। ধন্যবাদ। আপনাদের ভালোবাসাটাই যথেষ্ট, দর্শকদের ভালোবাসা। না, তারপরেও যে কথা থাকে মিডিয়ার, অর্থাৎ মিডিয়া কোন সাংবাদিক কিংবা সঞ্চালক তাদের কিন্তু বন্ধ নাই, এটা কিন্তু প্রচলিত একটা কথা। সাংবাদিকদের কোন বন্ধ হয় যারা সৎ, নিষ্ঠাবান,
এবং সত্য সন্ধানে তারা বিপদের ঝুঁকি নিয়েই কিন্তু অগ্রসর হয়। এই মিডিয়া জগতের এই জায়গাটা এসে তৃতীয় মাত্রা কিন্তু আমাদের একটা দৃষ্টান্ত। সেই দৃষ্টান্ত নিয়ে কিন্তু আমরা ভালো যাত্রার পথ অন্বেষণ করব এবং সামনে এগিয়ে যাব। হ্যাঁ, মিডিয়ার সামনে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, অনেকে আলাপ করবেন। আমার সাথে আজকে সহ আলোচক যিনি আছেন, তিনি জ্ঞানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই হিসাবে তিনি এর উপর আলোকপাত করতে পারবেন। কিন্তু আমি মনে করি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে, এটা মিডিয়ার উপরে একটা বড় বাধা, মত প্রকাশের ক্ষেত্রেও একটা বড় বাধা। সবসময় একটা আতঙ্কের ভিতরে, সবসময় একটা ভয়ের ভিতরে থাকতে পারে। যেমন এ কথা আমার স্মরণে আছে যে সামরিক শাসন জারির পরে ফরমান দিয়ে বলা হয়েছিল আকারে ইঙ্গিতে, চলনে বলনে, ভাব এবং ভঙ্গিতে, চিহ্নে যদি সামরিক প্রশাসক কিংবা সামরিক ফরমান সম্পর্কে, সামরিক শাসক সম্পর্কে কোনো প্রকাশ করা হয়, মত প্রকাশ করা হয় কিংবা এই ধরনের আচরণের ভিতরে আনা হয়, তার যাবজ্জীবন কারাদণ্ড। আজকে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে, এটা হলো আধুনিককালের স্বৈরতান্ত্রিক মনোভাবের এবং গণতান্ত্রিক মনোভাবের ঊর্ধ্বে একটা স্বৈরতান্ত্রিক মনোভাবের একটা আইন বলতে পারে, বিধি বলতে পারে এটা। কারণ আমরা দেখি যে শুধু ডিজিটাল অ্যাক্টে 198টা কেস হয়েছে এবং তাতে 450 ব্যক্তির তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর ভিতরে সাংবাদিকরা ছিল কম করে 72। এটা একটা হিসাব, অর্থাৎ প্রতিনিয়ত সাংবাদিকদের যে বাধার সম্মুখীন হচ্ছেন, এটা তার প্রভাব। প্রফেসর আবু সাঈদ, আপনি যদি এই পর্যায়ে একটু শেষ করেন, আমি ডক্টর পারভেজের কাছে যাব, ওনার কাছে শুনে আসবো। জি বলুন আপনি। আমি সেজন্য যে কথাটা বলবো আজকের দিনে খুব বেশি সমালোচনা যাব না, তবে এই কথাটাই বলবো, চ্যানেল আই যে গতিধারায় চলছে তাকে আরো বর্ণিল, বৈচিত্র্যময় কিভাবে করা যায় সেই নিয়ে আমার মনে হয় যে চ্যানেল আই যে বিজ্ঞ আলোচকবৃন্দ আসেন, তাদের নিয়ে যদি একটা অনুষ্ঠান করা যায় সেটাতে বেরিয়ে আসবে। আরো একটা কথা বলি যে সাংবাদিকদের কিংবা মিডিয়া ব্যক্তিত্বের বলতুলাই, কিন্তু উপস্থাপক জিল্লুর রহমান সাহেবের হাজার হাজার বন্ধু এই মিডিয়ার তৃতীয় মাত্রার ভিতর দিয়ে উনি সৃষ্টি করে নিয়েছেন তার আচরণের ব্যবহারে এবং তার বাচনভঙ্গি, বুদ্ধিমত্তা এবং জ্ঞানের আলোকে। ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে শুনতে যে আমাদের আসলে কি করণীয় উচিত, দুর্বলতার জায়গাগুলো কি কি সেগুলো একটু শুনতে চাইবো। ডক্টর মোহাম্মদ পারভেজ ইমদাদ, আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ জনাব জিল্লুর রহমান, এবং তৃতীয় মাত্রার সকল দর্শক শ্রোতা সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার প্রতি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি প্রথমে যে কথাটি বলতে চাচ্ছি জিল্লুর সাহেব, যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইংরেজ কবির একটি কবিতায় উনি বলেছিলেন মাইন্ডস আই। তো আপনার তৃতীয় মাত্রার কথাটি মনে উঠলে, আপনার তৃতীয় মাত্রার সঙ্গে সম্পৃক্ত হলে মাইন্ডস আই এর বিশ্লেষণ, মনের যে চক্ষু, সেই বিশ্লেষণমুখী একটি সোল সার্চিং একটি অনুষ্ঠান পর্যায়ে আপনি এটাকে নিয়েছেন। এবং আমি আরেকভাবে বলি, যদি তৃতীয় মাত্রার একটা কেউ অনুবাদ এভাবে করে যে এটাকে কি থার্ড ডাইমেনশন, মানে এই ডাইমেনশনটা শুধু থার্ড বা ফোর্থ বা ফিফথ ডাইমেনশন না, মাল্টি ডাইমেনশনস, তাহলে এটা মানে বহুমাত্রা বললেও বোধহয় ঠিক খুব মানে বেশি বলা হবে না। আপনি প্রথমে যেটা বলেছেন যে উদ্দেশ্য নিয়ে আপনি তৃতীয় মাত্রা শুরু করেছিলেন, আপনারা মুক্ত চিন্তা, গণতন্ত্র, আইনের শাসন, আজকে 19 বছরের প্রান্তে দাঁড়িয়ে অধ্যাপক আবু সাঈদ
খুব সুন্দর করে বলেছেন, এবং আমি ওনার সঙ্গে যোগ করতে চাচ্ছি যে তৃতীয় মাত্রা এখন একটা সার্টেন পয়েন্টে এখনো অ্যাসেসমেন্ট, এটা তো একটা চলমান। আমরা আশা করি বহু বহু অনেক বছর আপনার অনুষ্ঠান চলবে। এখন আজকে যে এটাকে অ্যাসেস করব, এই পর্যায়ে আমি যেটা মনে করি যে আপনাদের উদ্দেশ্য অনেকাংশে প্রত্যাশা পূরণে, দেশবাসীর প্রত্যাশা পূরণে আপনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা অবদান রাখতে সক্ষম হয়েছে। এখানে আমি উল্লেখ করবো আমাদের সাংবিধানিক অঙ্গীকার এবং অধিকার, মুক্ত চিন্তা, গণতন্ত্রের বিকাশ এবং উন্নয়নের ক্ষেত্রে, মানুষের কল্যাণের ক্ষেত্রে মত প্রকাশ, বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেখানে তৃতীয় মাত্রার কতগুলি বিশেষ দিক, যেটা আমাকে এবং আমার মতো অনেকে আমাদের সবাইকে আকৃষ্ট করেছে, একটি হচ্ছে ডাইভার্সিটি অফ দ্য টপিকস, বিষয়ের বহুমাত্রিক দিক এবং একটা ডাইভার্স রেঞ্জ। আপনি বিভিন্ন বিষয়ের উপরে বিশ্লেষণ আপনার তৃতীয় মাত্রায় হয়েছে। আরেকটা হচ্ছে যে বিশ্লেষণমুখী, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, আমাদের দেশ সংক্রান্ত, আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত, আঞ্চলিক বিষয় সংক্রান্ত বিভিন্ন সময়ে এমন কোনো দিক নাই যে আপনার তৃতীয় মাত্রায় আলোচিত বা বিশ্লেষণমুখী আলোচনা হয় নাই। আরেকটা হচ্ছে যে একটি বিশেষ দিক এই প্রোগ্রামটার হচ্ছে যে এটা যে সামারি করা হয় প্রথমে এবং শেষে, এটি সত্যি একটি খুব প্রশংসার যোগ্য। কারণ এই আলোচনাটা যখন হচ্ছে তখন এটি মূল বিষয়টিকে অনুধাবন করে এবং বিশ্লেষণ করে অল্প কথায় এটিকে সারসংক্ষেপ হিসেবে সবার সামনে উপস্থাপিত করা, এটা আরেকটি দিক। আরেকটা হচ্ছে যে আমি যে একটু আগে অধ্যাপক সাইদ সাহেব বললেন কোভিড-19 আমি একটি এক্সাম্পল দিচ্ছি যে বিভিন্ন সময়ে জাতির বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে আপনার অনুষ্ঠানে উপস্থাপনা এসছে। কোভিড-19 বিষয়টি আমি উল্লেখ করতে চাচ্ছি এই জন্য, গত বছর প্রায় 9 মাস থেকে 1 বছর আপনি আপনার এই অনুষ্ঠানে দেশি এবং আন্তর্জাতিক আলোচক, বিশ্লেষকদেরকে নিয়ে কোভিড-19 উপর যে বিশ্লেষণমুখী আলোচনা এবং জ্ঞানগর্ভ বিশ্লেষণ আলোচনা হয়েছে। আমার জানা মতে, আমার যদি ভুল না হয়ে থাকে, আমি এশিয়ার কোনো টিভি চ্যানেলকে এই মানের বিশ্লেষণ করতে আমার চোখে পড়ে নাই। এখন অন্য কেউ হয়তো দেখেছেন, আমি অনেকদিন বিদেশে ছিলাম এবং আমি দেখে আমার চোখে পড়ে নাই যে এই রকমের, এবং এটা আমি মানে গর্বিত যে আমাদের বাংলাদেশের, আমাদের দেশের একটি আলোচনা অনুষ্ঠান আজকের, যেখানে সারা ওয়ার্ল্ড একটি মানে ক্রাইসিসের মধ্যে আছে, সেই ক্রাইসিসের একটি যথার্থ বিশ্লেষণ এবং অনেককে নিয়ে আলোচক, দেশের এবং দেশের বাইরে যারা আলোচক সবাইকে নিয়ে এটা অনুষ্ঠানটি আছে। এখানে ইনফরমেশন এবং নলেজ ডিসেমিনেশন, তথ্য বিশ্লেষণ এবং অ্যাওয়ারনেস সৃষ্টি করায়, মানুষের সচেতনতা, মানুষের চিন্তার মাত্রাকে আরো বিকশিত, প্রসারিত করার উদ্যোগ এই অনুষ্ঠানের মাধ্যমে হয়েছে। গুণগত মান ও বিশ্লেষণের দিকে আপনি উপস্থাপক হিসেবে নিজে কতটুকু মনোযোগ দিয়েছেন সেটা আপনি ভালো বলতে পারবেন, কিন্তু একজন পার্টিসিপেন্ট হিসেবে, একজন শ্রোতা দর্শক হিসেবে আমি মনে করি আপনি আপনার উপস্থাপকের দায়িত্বের প্রতি এবং অনুষ্ঠানটির সঙ্গে যারা সম্পৃক্ত, দে হ্যাভ ডান জাস্টিস টু দ্য প্রোগ্রাম। অনুষ্ঠানের উদ্দেশ্য এবং নীতিমালার প্রতি সুবিচার করেছেন আপনারা এবং করে চলেছেন। শেষে আমি যেটা বলতে চাই, আমি কয়েকটা আলোচনায় বলেছি যে গণতন্ত্রের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে নাগরিকের সম্পৃক্ততা, সিটিজেন্স এঙ্গেজমেন্ট, কনসালটেটিভ প্রসেস। এটির মাধ্যমে গণতন্ত্র এবং মানুষের মত প্রকাশ অনেকটা সুপ্রসারিত হয়, সম্প্রসারিত হয় এবং সফল হয়। এই ক্ষেত্রে তৃতীয় মাত্রা আমার মনে হয় জনগণের সিটিজেন্স পার্টিসিপেশন অ্যান্ড এঙ্গেজমেন্ট এবং স্টেক হোল্ডার পার্টিসিপেশন, যেটা আমরা বলি, এই সম্পৃক্ততা, আমি জানি না যে যখন আপনারা শুরু করেন এটি আপনাদের উদ্দেশ্যের মধ্যে ছিল কিনা, কিন্তু খুব সফলভাবে আপনারা জনগণের সম্পৃক্ততা এবং নাগরিকের মত বিভিন্ন বিষয়ের মধ্যে তুলে ধরার একটি অসাধারণ এবং সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবং আমি যেটা মনে করি যে আমাদের দেশের সাংবাদিকতা এবং এই অঞ্চলের সাংবাদিকতা এবং
সংবাদপত্র বিশ্লেষণ, সংবাদ বিশ্লেষণ, বিভিন্ন বিষয়ের আলোচনার গুণগত মান এবং আন্তর্জাতিক, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যথাযথভাবে বিশ্লেষণটাকে তুলে ধরার ক্ষেত্রে তৃতীয় মাত্রা সুন্দর একটি এবং সফলতার সঙ্গে তাদের ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। এবং আমি আশা করব যে ভবিষ্যতে অবশ্যই এই ধারা অব্যাহত থাকবে। এমনি দুর্বলতার জায়গা যেগুলো সংশোধন করা উচিত বা আপনার কোনো পরামর্শ আছে কিনা ডক্টর পারভেজ ইমদাদ? থ্যাংক ইউ জিলুস সাহেব, অ্যাকচুয়ালি এটি একটি ইম্পর্টেন্ট দিক আপনি বলেছেন। আমি আরো আপনার আরেকটা আলোচনা আপনাকে দেখছি, আপনি কিন্তু দুর্বলতার দিকটা আপনি সবসময় মানে খুঁজে বেড়ান। এটা আপনার একটা, আমি মানে এই অনুষ্ঠান যারা করেন, এটা একটা ভেরি গুড থিং দ্যাট ইউ ট্রাই টু হাউ ক্যান ইউ ইমপ্রুভ মানে বেটার। আমার মনে হয় আমাদের সব ক্ষেত্রে এই জিনিসটা চিন্তা করলে ভালো যে আমি কি করে ভালোর তো কোনো শেষ নেই। এবং ইট ইজ ইয়েটা আমি যেটাকে একটা ইয়েতে বলেছিলাম মুভিং টার্গেট থাকলে হয় কি এটা ভালো হয় সবার জন্য এবং এটা অনুষ্ঠানের জন্য ভালো হয়। আমি মনে করি যে আমি যদি বলি যে না আপনি একদম অনুষ্ঠানে রিচ 100% অফ এক্সিলেন্স, এটা ঠিক হবে না বলা। এই যে এই চিন্তাটা আপনি করছেন আরো কি করে ভালো করা যায়, এটাই একটি প্রমাণ যে এইটিকে আরো ভালো করে এগিয়ে নিবার চিন্তা, চেতনা এবং উদ্দেশ্য এবং চেষ্টা আপনার সার্বক্ষণিক ভাবে আছে। তো এই ক্ষেত্রে অনেক জ্ঞানী গুণী, অনেক সম্মানিত বিশ্লেষক আছেন, তারা আমার চেয়ে ভালো ইয়ে করতে পারবেন, বলতে পারবেন। আপনি নিজে একজন সফল উপস্থাপক হিসেবে বলতে পারবেন। আমি যেটা মনে করি মাই হাম্বল ওয়ে দ্যাট যে প্রসেসে এতে কি করে আরো পার্টিসিপেশন আরো বাড়ানো যায়, যেমন ওভার দ্য ইয়ার্স জিলুস সাহেব একটা জিনিস হয়েছে তৃতীয় মাত্রায়, অনেককে কিন্তু আপনি সামনে নিয়ে এসছেন, অনেক অনেক বেশ ভালো এক্সপার্ট প্রফেশনালস এবং নাগরিক যারা বিভিন্ন বিষয়ে মত দিয়েছেন, তারা হয়তো তৃতীয় মাত্রায় না আসলে নিজেদের এক্সপোজারটা হতো না। এটা আরেকটা দিক করেছেন যে সমাজকে জ্ঞানের কাছাকাছি এবং নাগরিকদের জ্ঞান এবং সমাজের কাছাকাছি নিয়ে এসেছেন, আরো বিকশিত একটি পর্যায়ে নিয়ে গেছে। এটি অব্যাহত রাখা হচ্ছে ইমপ্রুভমেন্টের আরেকটি উপায়। দ্বিতীয় হচ্ছে আমি মনে করি যে অবশ্যই ইউ আর দ্য বেটার জাজেস, ওভার দ্য ইয়ার্স মানুষের বিভিন্ন ইস্যু এবং যেই সমস্যাগুলো সমাধান করলে নাগরিকদের আরো সুযোগ সুবিধা এবং কল্যাণ হবে, আরো দেশের আরো ভালো হবে, সেটা আপনারা করছেন। সেটিকে বিভিন্ন ডাইমেনশনে আরো প্রসারিত করা এবং স্থানীয় পর্যায়ে মাঝে মাঝে লোকাল লেভেলে কিছু অনুষ্ঠান করলে, কখনো ধরেন মাসে 2-3টা অনুষ্ঠান যদি আপনারা ঢাকার বাইরে যেও মানে করেন, তাহলে আপনাদের মানে চিন্তার, চেষ্টার এবং কর্মপরিধি মাত্রা আরো সুপ্রসারিত হবে। জি, আমি একটা ছোট্ট প্রশ্ন করে প্রফেসর আবু সাইদের কাছে যাব। আপনি বহুমাত্রিকতার কথা বলেছেন এবং তৃতীয় মাত্রা শুরুই হয়েছে প্রধানত রাজনীতি নির্ভর একটি অনুষ্ঠান হিসেবে। মানুষও তৃতীয় মাত্রাকে সেভাবেই দেখতে চায়, সেভাবেই পছন্দ করে, যদিও আমরা এর মধ্যে নানা বিষয় আলোচনার মধ্যে নিয়ে এসেছি। আপনি একজন অর্থনীতিবিদ, অর্থনীতির আলোচনার ক্ষেত্রে তৃতীয় মাত্রাকে আপনি কেমন দেখলেন এই পর্যন্ত? আপনি নিজেও অংশ নিয়েছেন, আরও অন্যান্যদেরকেও আপনি দেখেছেন অংশ নিতে। সব মিলিয়ে অর্থনীতির জন্য যে প্রয়োজনীয় বাংলাদেশের ক্ষেত্রে যে প্রয়োজনটা, সেটা কতটা মেটাতে পারলো তৃতীয় মাত্রা বলে আপনি মনে করেন? জিলুস সাহেব, আমাদের বাংলাদেশের জাতীয় স্বার্থ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনাদের সাধ্যমতো আপনারা উপস্থাপন সুন্দরভাবে মানে যতটুকু টু দ্য মানে বেস্ট অফ ইউর এবিলিটিস উপস্থাপন করার চেষ্টা করেছেন এবং সম্মানিত বিশ্লেষক, আলোচক তাদের যথাযথ অবদান রেখেছেন আপনার মাধ্যমে, এই উপস্থাপনার মাধ্যমে। তার মধ্যে অর্থনৈতিক দিক একটি উল্লেখযোগ্য দিক এবং আমি একদম সিনসিয়ারলি আই ক্যান টেল দ্যাট অর্থনৈতিক আলোচনা, বিশ্লেষণ, বাজেট থেকে শুরু করে জাতীয় অর্থনৈতিক কি ইস্যুস, চ্যালেঞ্জেস, উন্নয়নের ধারা, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, বিভিন্ন ডাইমেনশন উন্নয়নের আপনার অনুষ্ঠানে এসছে এবং অত্যন্ত পেশাগত, গুণগত মানে অনেক উন্নত এবং অনেক মুক্ত মনের আলোচনা হয়েছে। জি, ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে। অধ্যাপক আবু সাইদ, একটু দুর্বলতা কোথায় কোথায় আমাদের সংশোধন দরকার, আপনি কি দেখতে চান আমাদের কাছ থেকে, কি প্রত্যাশা করেন, সেই সব বিষয়গুলো একটু শুনতে চাই। দেখুন, আমি একটা বিষয় মনে করে দিতে চাই যে ঢাকার বাইরে অনেকগুলো অনুষ্ঠান তৃতীয় মাত্রার মাধ্যমে
অনুষ্ঠিত হয়েছে। আপনি ছিলেন আমাদের একটি অনুষ্ঠানে, অন্তত যে সিরাজগঞ্জে করেছিলাম আমরা। কামারখন্দে সম্ভবত। যাই হোক, সেজন্য বাইরের থেকে সাধারণ মানুষের অংশগ্রহণের ভিত্তিতে অনুষ্ঠান যে করা যায় তারও দ্বিতীয় মাত্রা পথ দেখেছে। এটাকে আরো বেশি করতে গেলে যে ধরনের ফিনান্সিয়াল সাপোর্ট দরকার সেটার অভাব আছে কিনা আমি জানি না, তবে আমার মনে হয় সেই ধরনের ঘাটতি রয়ে গেছে। সে যাই হোক, তৃতীয় মাত্রার এই যে প্রতিনিয়ত আপনি বলেন আমাদের কোথায় কোথায় দোষ আছে, ত্রুটি আছে, তার থেকে উন্নত করা যায়, এটা হলো একটা মানুষের, একটা ব্যক্তির, একটা প্রতিষ্ঠানের প্রাণ সূত্র, অর্থাৎ আত্মজিজ্ঞাসা। যার ভিতরে আত্মজিজ্ঞাসা আছে সেই বড় হতে পারে, কারণ সে নিজে নিজেই, একটু আগেই যে কথাটা হয়েছে সোল সার্চিং এর বিষয়টা যদি কারোর ভিতরে থাকে তাহলে সে নিজেই অনুভব করতে পারে যে কোথায় কোথায় তার ঘাটতি রয়ে গেছে। এবং তার সাথে সাথে আমি কিন্তু আগেই প্রস্তাব দিয়েছি যে এটাকে বহুমাত্রিক, বহু বর্ণিল এবং বহু বৈচিত্র্যময় অনুষ্ঠান করতে গেলে যদি ভিন্ন পথে হাঁটতে হয়, সেটা আমাদের দেশের আইন কানুন বিধি বিধান এই অবস্থার ভিতরে সেটা কতখানি করা সম্ভব হবে জানি না, তবে মতামত নেওয়া যেতে পারে। আমি বলছি রাউন্ড টেবিল কনফারেন্স ডেকে সে ব্যবস্থাটা আপনি নিতে পারেন। তবে আমি যেটা মনে করি, যেমন দেশের রাষ্ট্রীয় অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ, তার সাথে সাথে এই দেশে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং পিছিয়ে পড়ার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আছে সেগুলো কিন্তু আপনারা কম বেশি তুলে ধরেছেন। আজকে স্বভাবতই আমি একটা প্রসঙ্গে যেতে চাই। এখানে মাননীয় আলোচক অর্থনীতিবিদ, পণ্ডিত মানুষ, আমাদের বাজেটে যে কলেবর আছে তার ভেতরে যদি আমরা দেখি তাহলে শুধুমাত্র সরকারি কর্মচারী, কর্মকর্তা অর্থাৎ আমলা পোষণের জন্য 16% ব্যয় হয়, অর্থাৎ 1,60,000 কোটি টাকা, তারও বেশি তাদের পিছনে ব্যয় হয়। তাহলে 6,03,000 কোটি টাকার বাজেটে 1,60,000 কোটি টাকা যদি শুধু আমলা দোসরা ব্যয় হয়, তাহলে 17 কোটি মানুষের জন্য আমরা কি দিতে পারছি? এই এক নম্বর প্রশ্ন আমার মনে হয়। এগুলো খুব তীক্ষ্ণভাবে, শানিতভাবে যারা অর্থনীতিবিদ আছে, সমাজবিদ আছে, যারা চিন্তা করেন, তাদের ডেকে আলোচনা করা আমার মনে হয় রাষ্ট্রপক্ষ কর্তব্য। এবং তৃতীয় মাত্রাতে এগুলো হচ্ছে, এগুলোকে আরো বেশি সুন্দরভাবে এবং বৈচিত্র্যময় করে বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন ডাইমেনশনে এগুলো উপস্থাপন করা দরকার। এখন যে বিষয়টা আছে, তৃতীয় মাত্রা যেমন অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানের ভিতরে যে মাত্রাটি পেয়েছে এই জায়গায় কিন্তু সবকিছু নান্দন। এর সাথে কখনো কখনো আমি লক্ষ্য করি যে বিদেশের টিভিগুলোতে লক্ষ্য করি তারা ছোট্ট একটা চলন, কেবল লাইন বা সঙ্গীতের একটা ভাব প্রভাবান দিয়েছে অনুষ্ঠানটাকে আরো মধুময় এবং জীবন্ত করে তোলে। তৃতীয় মাত্রায় এটা সম্ভব হবে না, কত হলেও হতে পারে। সে যাই হোক, সে যে কথা আমি বলতে চাচ্ছি, সে আজকে বাংলাদেশের গণতন্ত্রের সবচেয়ে বড় বিপদ হলো এই যে রাজনীতিবিদদের হাতে রাজনীতি। এটাও আপনি তুলে এনেছেন, কারণ আমাদের পররাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন যে দুর্নীতি যে হয়েছে এবং টাকা পাচার যে হয়, উনি বলেছেন কানাডায় উনি স্ব উদ্যোগে অনুসন্ধান করে দেখেছেন যে বেগম পাড়ায় 28 জনের ভিতরে 4 জন বাদে আর সবই হলো আমলা এবং আমলাদের সঙ্গে সংশ্লিষ্ট পুঁজি এবং বিদেশে রপ্তানি করে এই করেছে। এবং পার্লামেন্টে দেখা যায় 61% যারা এসছেন তারা কিন্তু একটা গোষ্ঠী যারা
সংখ্যা অত্যন্ত অল্প, তার প্রতিনিধিত্ব করে। তাহলে এখানে জনমানুষ কিভাবে অগ্রসর হবে? যেমনটি উনি বলেছেন, জনগণের অংশগ্রহণ, নাগরিকদের অংশগ্রহণ। নাগরিকদের অংশগ্রহণ কিভাবে হবে? পার্লামেন্ট হলো আমাদের মূল আলোচনাটা, মূল সমস্যা সংকট এবং ভবিষ্যৎ পথ নির্দেশন। সেই জায়গাটা যখন খর্ব করা হয় এবং সেই জায়গাটা যখন অবরত আলোচনা বাধাগুলো থাকে এবং সেখানে আলোচনা বিশদভাবে অনুপস্থিত থাকে, সেই জায়গাটা জনমত প্রতিফলিত হয়। এবং জনমত প্রতিফলিত করতে গেলে যে বিষয়টা সবচেয়ে দরকার, সেটা হলো জনগণের প্রতিনিধিত্বশীল একটা পার্লামেন্ট হবে, যেটা আমাদের দেশে ঘাটতি রয়েছে। এবং এখন তো বলতে গেলে যেভাবে জনগণের অধিকার, বিশেষ করে ভোটাধিকার প্রয়োগ করা হয়, সেটা বলতে গেলে ভোটাধিকার নয়, এটা অন্যভাবে ক্ষমতা কর্তৃত্ববাদী একটা প্রতিষ্ঠানে রাষ্ট্র বলতে গেলে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেছে। রাষ্ট্র বলতে আমি বোঝাচ্ছি সংবিধানের ধারা অনুসারে সংসদ, সরকার, তার সাথে সাথে বিচার বিভাগ, এবং তার সাথে সাথে যে প্রতিষ্ঠানগুলো সাংবিধানিকভাবে আছে সেগুলো মিলিয়ে বিধিবদ্ধভাবে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো মিলে রাষ্ট্র। এখন রাষ্ট্র যদি কর্তৃত্ববাদী হয়ে এবং তার সাথে সাথে জনগণের উপর চেপে বসে তাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের দিয়ে সেই রাষ্ট্রের জবাবদিহিতে কি করে আসবে? আমি অবাক হয়েছি, ব্যথিত হয়েছে, বেদনা আপ্লুত হয়েছে যে প্রধানমন্ত্রীর অফিস কার্যালয় থেকে যে প্রোগ্রামটা দেওয়া হয়েছে, সেই প্রোগ্রামে দেখা গেল সেখানেও দুর্নীতি। তাহলে আমরা দাঁড়াবো কোথায়? যেটা 96 সালের পরপরই আশ্রয়ণ প্রকল্প, একটি ঘর একটি বাড়ি নেওয়া হয়েছিল, তার অবস্থাটা কি? প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এটা হলে তাহলে মনিটরিং হয়নি কেন? এখন কমিটি করা হচ্ছে, আগে কেন মনিটরিং করা হয়নি? এ প্রশ্ন তো নাগরিকরা করতেই পারে। কারণ সরকার মানে কি, যেমনটি বঙ্গবন্ধু বলেছে, ওই কৃষকের টাকা, ওই শ্রমিকের টাকা, ওই সাধারণ মানুষের টাকা রাষ্ট্র চলে, কর্মচারীদের বেতন হয়, তারা গাড়ি চলে, সব চলে। আর একটা বিষয় আমার কাছে খুব প্রিয় দেয়, সেটা হলো এই জাতীয় আয় বলেন, প্রবৃদ্ধি বলেন, অর্থনীতিবিদ আছেন, ওনার কাছে আমি জানতে চাই, সেখানে একবারে 101% আমাদের তাদের বেতন, ভাতা, পেনশন এসব বাড়িয়ে দেওয়া 101 কেন? হ্যাঁ, বেতন ভাতা এগুলো বাড়িয়ে দিলে অবশ্যই নির্বিঘ্নভাবে, নিশ্চিন্ত ভাবে এবং দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে সরকারি কর্মচারীরা কাজ করবে, এটাই বিধেয়। কিন্তু আজকে বাংলাদেশের যে অবস্থা, সেখানে শুধু এই কাজ করবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে নয়, তারা জনগণের প্রভু হয়ে বসেছে। যেমন আমার জেলায় পাবনাতে, সেখানে এমপিদের করণের কিছু নেই এই প্রতিবারের ভিতরে, এবং উপজেলা চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যানের করণের কিছু নেই, তারা কোনো কমিটি থাকে না। ইউনিয়ন পরিষদে যে কমিটিগুলো হয়, সেই কমিটিগুলো কিন্তু সঠিকভাবে সব জায়গায় কাজ করছে তারা, কোনো কোনো জায়গায়, কোনো কোনো উপজেলায় সঠিকভাবে কাজ করছে, এটা আমি খোঁজ খবর রাখি, সেটা বলতে পারছি, কিন্তু অধিকাংশ জায়গায় সেই কাজটা হচ্ছে না। তাহলে কি বুঝবো আমরা? বঙ্গবন্ধু তো আমাদের জেলা গভর্নর করেছিলেন, মানে রাজনৈতিক কর্তৃত্ব শাসনতান্ত্রিক ভাবে, আইনিক ভাবে, বিধানের বলে জনগণের কাছে জবাবদিহি করবে এবং জনগণের যাতে উপকার হয় যেতে হবে। যেমন জনগণের কাছে ভোটের জন্য যেতে হয়, ভোটের জন্য গেলেই জনগণ জিজ্ঞেস করবে 5 বছর কি করেছে, আজকে সেই জবাব দিতে জায়গা নেই। এইসব নিয়ে মিলে নিয়েই গণতন্ত্রের কথা এই অনুষ্ঠানে অনেকবার আলোচিত হয়েছে, আলোচিত হচ্ছে এবং আলোচিত হবে। কারণ গণতন্ত্রের বিষয়টা কোনোদিন শেষ হওয়ার বিষয়, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত এটার পরিবর্তনশীল জগতে নানা ধরনের নিয়ম নীতি, নানা ধরনের বাধ্যবাধকতা, নানা কিছু নিয়ন্ত্রণের ভিতরে অবাধ গণতন্ত্রে হয় না। একটা কথা আমি শুধু বলি, সেটা বলে আমি জানি যে সময় আমার জন্য প্রায় শেষ হয়ে আসছে, সেটা হলো আমার স্বাধীন দেশ
এই বাংলাদেশ, 30 লক্ষ লোক শহীদ হয়ে আমরা বাংলাদেশ নির্মাণ প্রতিষ্ঠিত করেছি। আমরা স্বাধীন, আমরা কারো অধীন না, এইভাবে দেশ পরিচালনা করা হচ্ছে। কিন্তু নাগরিক হিসাবে আমরা স্বাধীন কতটুকু, এটা কিন্তু নাগরিকরা নিজেরাই চিন্তা করে। আমরা ততটুকু স্বাধীনতা পেতে পারি কিংবা নিজের ভিতরে এই জ্ঞান এবং মাত্রা থাকা দরকার, আমরা আমাদের নিজেদের অধীন, আমার বিবেকের অধীনে আছে, আমি সমাজের অধীনে আছি, আমি রাষ্ট্রের অধীনে আছি, এবং যা কিছু মঙ্গলময়, যা কিছু ভালো, তার অধীনে আমরা কাজ করি। আমরা স্বাধীন এই অর্থে আমরা স্বেচ্ছাচারিত, আমরা কর্তৃত্ববাদে হব, আমরা যা কিছু তাই কিছু করব, এটা স্বাধীনতা নয়, স্বেচ্ছাচারিত। সেজন্য তৃতীয় মাত্রার যে আজকে কথা বলার স্বাধীনতা, এই কথা বলার ভিতরে যে আরো অবাধ করে দেওয়া হয়, কোন রকম ডিজিটাল অ্যাক্ট কিংবা এ ধরনের প্রবৃত্তি না থাকে, আমার মনে হয় এটা আরো বেশি সুন্দর হবে, হৃদয়গ্রাহী হবে, আলোচনা আরো বেশি প্রাণবন্ত হবে, জীবন্ত হবে। সেই জন্য আমি যেটা মনে করি সেটা হলো এই, প্রতিটি মানুষ এখানে যে আসে তারা জ্ঞানী গুণী, সমাজের প্রতিনিধিত্ব করেন, রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন, তার সাথে সাথে ব্যবসায় ধনী শ্রেণীর সবাই প্রতিনিধিত্ব করেন এই অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে এসে তারা যে মতামত দেন, তার ভিতর থেকে কিন্তু জাতীয় এক ঐক্যমতের ধারা সৃষ্টি হয়েছে। যেমন দুর্নীতির বিশাল বিষয়গুলো এখানে আলোচনা অপেক্ষা রাখা, আলোচনা এই অনুষ্ঠানে, আজকের এই অনুষ্ঠানে এটা আলোচনার প্রয়োজন নেই। কিন্তু আমি উদাহরণ দিয়ে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেগুলোর অবস্থা যদি ভালো করে দেখা যায় তাহলে ভালো হবে। আপনি বলেছেন যে ত্রুটি কোথায়, ত্রুটি যেগুলো আছে সেগুলো রাষ্ট্রীয় অনুশাসনের ভিতরে বিদ্যমান, এটা আপনার আমার বিষয় না। সেই ত্রুটিগুলো উত্তীর্ণ হওয়ার জন্য, অতিক্রম করা হওয়ার জন্য যে সামাজিক আন্দোলন দরকার, যে গণ আন্দোলন হওয়া দরকার, যে শিল্পী, সাহিত্যিক, কবি, সামাজিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন হওয়া দরকার, সেটা অনুপস্থিত আছে। তার রিফ্লেকশন কিন্তু আপনার এই অনুষ্ঠানে আছে এবং থাকবে। এখানে পক্ষ বিপক্ষ সবই থাকবে। তারপরে যেটা বড় হবে সেটা হলো সত্য বেরিয়ে আসছে কিনা, যেটা আপনি বলে থাকেন। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ পারভেজ ইমদাদ। আপনি শুনছিলেন এবং কিছু কথা অর্থনীতিবিদ হিসেবে আপনার কাছে উনি জানতে চেয়েছেন, বুঝতে চেয়েছেন। জি জিলু সাহেব, আপনার তৃতীয় মাত্রা সম্পর্কে বলতে যে আমার এখানে আব্রাহাম লিঙ্কনের একটি উদ্ধৃতি মনে করছি। উনি যখন দ্বিতীয় টার্মে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন 1864 সনে, একটা কথা বলেছিলেন উনি ওনার স্পিচে, টেল মি নট অনলি where I am right, please tell me where I am wrong, focus on things that should be done and ought to be done if you want me to succeed. এই কথাটি লিঙ্কন তখন বলেছিলেন যে তখন একটি খুব ক্রিটিক্যাল সময় ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে, এবং সফলভাবে লিঙ্কন এই নীতিমালায় উপরে ভিত্তি করে গণতন্ত্রকে সুদৃঢ়ভাবে, গণতন্ত্রকে সুদৃঢ়ভাবে উনি ধরে রাখতে পেরেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সামনের দিকে অনেক দূর অগ্রগতির দিকে ওনার সময় থেকে সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক স্টেবিলিটি ভিত্তিটা অনেক সুদৃঢ়ভাবে রচিত হয়েছে। আমি এখানে যে বলতে চাচ্ছি জিলু সাহেব, যে সেটা হচ্ছে যে একটা ইফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে যদি গ্যাপ থাকে, এটি কিন্তু সামগ্রিকভাবে সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নের প্রতি একটি বাধা হয়ে দাঁড়ায়। কমিউনিকেশন ইফেক্টিভ করাটা একটা বড় চ্যালেঞ্জ, ইটস নট ইজি। মানে কমিউনিকেশনটাকে যথাযথভাবে সবার কাছে বোধগম্য, গ্রহণযোগ্য এবং একটি সুন্দরভাবে এটিকে বিশ্লেষণ করে এটি সবার মতামত আনা, এটা কিন্তু যুগ যুগ ধরে চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এবং জন ভলটেয়ারের একটি এই ব্যাপারে কথা আছে, ল্যাক অফ ইফেক্টিভ কমিউনিকেশন স্কেয়ারস মি, ইট লিডস টু ব্যারিয়ার্স ফর ডেমোক্রেসি। তো ভলটেয়ারও তার আশঙ্কা প্রকাশ করেছেন যদি কমিউনিকেশন ইফেক্টিভ না হয় তাহলে অনেক কিছু মানুষের অধিকার বা মানে গণতান্ত্রিক
সিস্টেম যদি মানে পরিপূর্ণতা পেতে চায় বা অনেক দূর সামনের দিকে যেতে চায়, কমিউনিকেশন ইফেক্টিভ হতে হবে। একটা জিনিস তৃতীয় মাত্রায় আমি লক্ষ্য করেছি এবং অনেকেই হয়তো লক্ষ্য করেছেন যে আলোচনার মধ্যে একটি ইফেক্টিভিটি, কার্যকারিতা, একটি শুধু বিশ্লেষণমুখী নয়, একটি সরল এবং আন্তরিক ইচ্ছা ছিল অনুষ্ঠানটির মধ্যে আছে যে ইফেক্টিভ কমিউনিকেশন, বিভিন্ন পক্ষের মধ্যে, বিভিন্ন স্টেক হোল্ডারের মধ্যে সংযোগ, আলোচনার মাধ্যমে সবার মতামত নিয়ে এবং একটি যথাযথ উন্নত মানের কমিউনিকেশন আনা। এর একটি কোনো ফাইনাল পয়েন্ট নাই যে whether you have achieved 100% communication or not, কিন্তু আমার মতে তৃতীয় মাত্রা একটি উদাহরণ সৃষ্টি করেছে ইফেক্টিভ কমিউনিকেশন বিল্ড আপের জন্য। এবং আমি তো বলতে পারি যে সবচেয়ে সফল যে কটি উদ্যোগ আছে যে আমি দেখেছি, তার মধ্যে তৃতীয় মাত্রা ইফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখানে আমি একটি কথা বলতে চাচ্ছি যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টে, জাতীয় স্বার্থের বিভিন্ন বিষয়গুলোকে উপস্থাপন করা। আমি তিনটে এক্সাম্পল দিতে চাই। কোভিডের কথা একটু আগে বললাম, শ্রদ্ধেয় অধ্যাপক আবু সাইদ সাহেবও বললেন। কোভিডের সময় জুলি সাহেব, আপনি 2-3টে অনুষ্ঠানের মাধ্যমে কোভিডের আলোচনাটা রাখলে কারো কিছু এক্সপেক্ট করার ছিল না, কিন্তু আমি লক্ষ্য করেছি আপনি দেশি বিদেশি অনেকের মতামত নিয়ে এবং দেশে এক্সপার্ট যারা আছেন, প্রবাসে যারা আছেন, বিভিন্ন দিকে আপনি কোভিডের উপরে যে বিশ্লেষণটা এই অনুষ্ঠানে হয়েছে, ওটি যদি কখনো সামারাইজ করে প্রকাশিত হয়, যে বিষয়গুলো WHO এবং জাতিসংঘে আলোচিত হচ্ছে, অনেক কিছু কিন্তু আমার বাংলাদেশের একটি অনুষ্ঠানে এসে গেছে আলোচনার মাধ্যমে। এইটি ফ্যাসিলিটেট করা একটি এক্সাম্পল। আরেকটি এক্সাম্পল আমি দিই। রোহিঙ্গার ক্ষেত্রে ইস্যুটি একটি খুব সিরিয়াস ইস্যু। এখানেও ইউ হ্যাভ বিন এবল টু অনেকের মতামত ডেকে আলোচনা করে বিভিন্ন সময় অনেকগুলো অনুষ্ঠান হয়েছে, এবং এটির ব্যাপারে নীতি নির্ধারকদের জন্য অনেক সহায়ক এবং যারা সংশ্লিষ্ট এটি সমাধানের জন্য চেষ্টা করছেন বাংলাদেশের জাতীয় স্বার্থে। এমনকি কালকে যে জাতিসংঘের যে প্রস্তাবটি হলো, 1.5 বছর আগে আন্তর্জাতিক আদালতে যেই রায়টি হলো, বিভিন্নভাবে এটিকে উপস্থাপন করে আমার মনে হয় আমাদের জাতীয় স্বার্থে খুব সুন্দরভাবে এই অনুষ্ঠান তার কার্যকারিতা এই সকল ক্ষেত্রে আনতে সক্ষম হয়েছে। এবার আসুন স্বচ্ছতা এবং জবাবদিহিতার ক্ষেত্রে। এই ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে যদি আমরা চিন্তা করি, সম্পদের যথাযথ এবং ইফেক্টিভ ইউটিলাইজেশন এবং সীমিত সম্পদের মাধ্যমে উদ্দেশ্য, টার্গেট উন্নয়নের লক্ষ্যমাত্রা, আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য স্বচ্ছতা এবং জবাবদিহিতা অর্থাৎ গুড গভর্নেন্স সাইডের উপরও এই অনুষ্ঠানটি বিভিন্ন আলোচনায় বিভিন্ন সময় এবং কনসিস্টেন্টলি জোর দিয়ে গেছে। আমি আরেকটি বিষয় বলতে চাচ্ছি যে আমাদের আপগ্রেডেশন টু আপার মিডল ইনকাম স্ট্যাটাস, এই অনুষ্ঠান এই ব্যাপারে যে যতগুলো অনুষ্ঠান হয়েছে আপনার এখানে, সেখানেও আমরা দেখেছি যে ইউ হ্যাভ বিন এবল টু অনেকের মতামত নিয়ে বিশ্লেষণ, অর্থনৈতিক দিক থেকে তো আছেই, প্লাস বিভিন্ন পেশার মধ্য থেকে আপনি ওপিনিয়ন নিয়ে মানুষের যে আগ্রহ, অ্যাওয়ারনেসটা এবং যেটা আমি একটু আগে বললাম, নাগরিকদের চিন্তা, নাগরিকদের বিভিন্ন মতামত নিয়ে সবার মধ্যে, দেশটা আমাদের সবার এবং দেশের কল্যাণে আমরা সবাই নিয়োজিত, আমরা সবাই চিন্তা করি, দেশকে আমরা ভালোবাসি। এই ভালোবাসাটাকে আরো একটা প্র্যাকটিক্যাল রূপে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এই অনুষ্ঠানটির মাধ্যমে ছিল এবং আছে। এখানে আমি একটু বলতে চাই আপনি যে বিশ্লেষণের মধ্যে অনেক সময় একটু দুটি অনুষ্ঠান আমি এখানে বলতে চাই, যে হার্ট টক যেটা আছে বিবিসি, বা আরেকটা অনুষ্ঠান যে লন্ডনে ওরা করে, ডেটলাইন লন্ডন, সেখানেও যখন আলোচনাটা শেষ হয়, আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশে কিছু আলোচনায়, আমি তৃতীয় মাত্রার কথাই বলছি, এখানে ফোকাসটা কিন্তু দেশের স্বার্থ এবং মানুষের স্বার্থ। এই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রে বিশ্লেষণটা থেমে যাচ্ছে একটি পর্যায়ে, বিশ্লেষণটা জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকছে। কিন্তু এখানে একটা চেষ্টা করা হয়েছে বিশ্লেষণটা যাতে এটাকে উন্মুক্ত করে দেওয়া, এবং সেটা থেকে যারা আরো বিশ্লেষণ আসতে পারে,
এবং ওই বিশ্লেষণের অংশীদার যেন সবাই হতে পারে, যেন সবাই দেশকে নিয়ে চিন্তা করার, দেশের কি করে আরো বিভিন্ন ক্ষেত্রে ভালো হবে সেই ক্ষেত্রে একটি এঙ্গেজমেন্ট আনার চেষ্টা হচ্ছে। এইটি যদি আপনি অব্যাহত রাখতে পারেন, এবং যেটা আমিও বললাম যে একটু আগে অধ্যাপক সাইদ সাহেবও বললেন যে লোকাল পর্যায়ে আপনি কিছু অনুষ্ঠান করেছেন, হয়তো সপ্তাহে 2-3 দিন বা 3 দিন যদি আপনি স্থানীয় পর্যায়ে, এখন তো হয়তো সম্ভব না কোভিডের জন্য, সেটা হলে আরেকটি আপনার অনুষ্ঠানের, যেটা আপনি অলরেডি, আমি মনে করি যে কাভারেজটা কিন্তু সর্বদিকেই গেছে, লোকালিও গেছে, দেশের ভিতরে, দেশের বাইরে। এখন আপনার এঙ্গেজমেন্টটা বাড়াবার মাত্রা কিভাবে হতে পারে, আপনি ইউ অলওয়েজ লুক ফর ইমপ্রুভমেন্টস, তাহলে হয়তো আরো এটির সফলতা আরো বিকশিত হবে বলে আমার ধারণা। অধ্যাপক আবু সাঈদ। এখন আমাদের গোলায় করত হয়ে গেছে, আমরা এখানে যতই কথা বলে না কেন, তার বাস্তব প্রয়োগ এবং বাস্তব অনুশীলন জনগণের সামনে কিভাবে যাচ্ছে এবং যে নির্দেশগুলো দেওয়া হয় ভালো, কিন্তু তার প্রয়োগ কতটুকু, এই প্রয়োগের ক্ষেত্রে আমাদের বিশাল ঘাটতি রয়েছে। এই প্রয়োগের মাঝখানে রয়েছে বিশাল দুর্নীতি, অদক্ষতা, অযোগ্যতা অনেক। এই জায়গাটা স্বচ্ছতা, জবাবদিহিতার কথা যে বললেন, কে কার কাছে জবাবদিহি করবে, সেই জবাবদিহিতার জায়গাটাই তো না। জনগণের জবাবদিহিতার জায়গা একমাত্র হলো পার্লামেন্ট, কারণ জনগণ পার্লামেন্টে যাদের পাঠান একটা স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং তাদের গুড গভর্নেন্স কথা আপনি যে বললেন, সুশাসনের জন্য এবং তাদের মঙ্গলের জন্য এই প্রতিনিধিরা কাজ করবে, সেই জায়গাটা তো ঘাটতি রয়েছে। যার জন্য রাষ্ট্রের মৌলিক ক্ষেত্রে যদি ঘাটতি থাকে, সেই জায়গাটা সবচেয়ে বড় অসুবিধা হলো এই যে, যেমন প্লেটো বলেন, দার্শনিক, তিনি বলেন, পরিষ্কার লিখেছেন, তিনি বলেছেন জনগণ যেখানে সরাসরি কিংবা জনগণের অংশগ্রহণ যেখানে যে রাষ্ট্র হয় না, সেই রাষ্ট্র অবশ্যই কর্তৃত্ববাদী এবং স্বৈরতান্ত্রিক। বর্তমান অবস্থায় আমরা কি বলবো? আমরা কোনো ডগমায় যেতে চাচ্ছি না। এই কোভিডের সময় আমি মনে করি যে কোভিড থেকে উত্তরণের জন্য, কোভিডের এই লকডাউনের সময়, ঈদের আগে প্রায় 4 কোটি লোককে আজকে আর্থিক সরাসরি সহযোগিতা করা দরকার, নগদ টাকা। তাহলে এত টাকা পাবো কোথায়? রাষ্ট্রই এই টাকাটা পাবে কোথায়? দেখেন, যাদের বাইরে 1-1.5 লক্ষ টাকার উপরে, তাদের বাড়তি টাকা আপনি রাষ্ট্র থেকে পূরণ করা হবে অঙ্গীকার করে আপনি কিস্তি করবেন এবং বাড়তি টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসে। এই একটা বিষয়। আর একটা বিষয় বলি, অনেকগুলো প্রকল্প চলছে, হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা। এই প্রকল্প আমাদের কতটুকু আকাঙ্ক্ষা, চিন্তা এবং চেতনার সাথে এবং ভবিষ্যতের জন্য কতটুকু প্রয়োজনে রাখবে, সে বিষয়টা কিন্তু আমাদের ভেবে দেখা দরকার। আমি শুধুমাত্র একটা উদাহরণ দেব, বাকিগুলো আমার শ্রদ্ধ আলোচক উনি বলবেন আশা করি। তবে আমি একটা উদাহরণ, আমাদের হাতে খুব বেশি সময় নেই, খুব ছোট্ট করে বলতে হবে অধ্যাপক আবু সাঈদ। এই ছোট করে বলছি, সেটা রূপপুর আণবিক প্রকল্পকে। এই রূপপুর আণবিক প্রকল্প 2000 মেগাওয়াট বিদ্যুতের জন্য লক্ষ কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে। এর সে বিশ্লেষকরা বলেছেন, এর সে কম খরচে 2000 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে। তার উদাহরণ কিন্তু বাংলাদেশ আছে, এবং বাংলাদেশ সৌরশক্তি ব্যবহার করে আরো কম দামে বিদ্যুৎ দেওয়া যেতে পারে। আমি ওদিকে যাবো না, আমি শুধু বলবো যে চ্যানেল আই সবকিছু প্রথমে আমি বলছি ত্রিনয়ন এবং ত্রিভুবন, এই সব কিছু নিয়েই আলোচনা করেছে। অর্থাৎ স্যাটেলাইট নিয়ে, বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে কতখানি উপযোগী হয়েছে সেটা ভাবতে হবে। জাতি রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব
তার নামের সাথে সংশ্লিষ্ট সেগুলো আরো কিভাবে উন্নত করা যায় জি সেটা দেখতে হবে। তার শেষ সাথে সাথে এই শেষ করে দেবো আমি একটা, তার সাথে সাথে জ্ঞানের চর্চা, বুদ্ধির চর্চা এবং সমাজের যে সংকটগুলো বিরাজ রয়েছে এবং অসামাজিক যে কার্যকলাপ চলছে এগুলোকে দূর করার ক্ষেত্রে আলোকবর্তিকা হিসেবে জ্ঞানের আয়ের তৃতীয় মাত্রা সেই পথ দেখাবে এবং দেখাচ্ছে। আমি শুধু বলতে চাই এখন এই ঘোর অমানুষায়, ঘোর দুর্দিনে আমরা যেন চোখ থাকিতে অন্ত না হয়ে বসে থাকি, জ্ঞানের আলো নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং সেই আলোকবর্তিকা হিসাবে জ্ঞানের আয়ের তৃতীয় মাত্রা জাতিকে পথ দেখাবে সহমর্মিতার ভিত্তিতে, পরমত সহিষ্ণুতার ভিতরে, সুশাসনের ভিতরে, গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং জনগণের কল্যাণের ক্ষেত্রে, মঙ্গলের ক্ষেত্রে। অনেক ধন্যবাদ অধ্যাপক আবু সাঈদ। ডক্টর মোহাম্মদ পারভেজ ইমদাদ, খুব ছোট্ট করে আলোচনাটা শেষ করতে চাই আমরা। যেমন আমি মানে স্পেসিফিক এক্সাম্পল দিয়ে বলছি, যেমন ধরেন যে কোভিডের ব্যাপারে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, সরকার অনেক চেষ্টা করছেন, কাজ করছেন এর উপরে। এটি যদি ন্যাশনাল রোড ম্যাপ বা প্ল্যান অফ অ্যাকশন, কারণ মনে হচ্ছে কোভিডের ইম্প্যাক্টটা মিডিয়াম টু লং টার্ম থাকবে। তো যদি মিডিয়াম টু লং টার্ম আমাদের এটা ফেস করতে হয়, একটা রোড ম্যাপ, একটা স্ট্র্যাটেজিক মানে প্ল্যান অফ অ্যাকশন যেটা থাকলে মানে সাবসিকুয়েন্ট স্টেপস গুলো যেটা আমাদের পক্ষে সব মেইনলি ইকোনমিক সাইডে। আরেকটা মনে করেন কালকে যে এপেকের সম্মেলন আছে, এপেকের রিজিনাল রেসপন্স, তারা একটা আঞ্চলিক রেসপন্স তারা খোঁজার চেষ্টা করবে ইয়ের ব্যাপারে, কোভিডের ব্যাপারে। কারণ কোভিড উন্নয়নের প্রতি একটি খুব সিরিয়াস একটি অবস্ট্যাকেল হয়ে দাঁড়িয়েছে। তো এইভাবে সার্ক আমাদের অঞ্চলে, সার্ক যে আছে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা, অ্যাপেকের সঙ্গে বা আসিয়ানের সঙ্গে তারা যদি একটা সংযোগ করতে পারে এবং কি রিজিনাল রেসপন্স নেওয়া যায় সেটা যদি দেখতে পারে। আর অন্যভাবে একটা বলা যায় যে আমাদের পার্সপেক্টিভ প্ল্যানে যেটি ইকোনমিক ডাইভার্সিফিকেশনের কথা ওখানে উল্লেখ করা আছে এবং কৌশল নীতিমালার উল্লেখ করা আছে, প্রোগ্রামের কথা উল্লেখ করা আছে, 8-5 ইয়ার প্ল্যানে আছে লং টার্ম গ্রোথ অ্যাচিভের কথা। এই বিষয়গুলো বিভিন্ন সময় আপনার এখানে আলোচনা হয়েছে এবং এটি আমার মনে হয় বিভিন্ন সময় বিশ্লেষণ যদি অব্যাহত থাকে তাহলে এই ব্যাপারে তথ্য বিশ্লেষণ, অনুশীলন এবং অনেকটা মতামত আরো গ্রহণ করা সম্ভব হবে এবং এই প্রোগ্রামের উদ্দেশ্যটাকে আরো অনেকটা সহায়ক, অনেকটা সাহায্য করবে এবং উদ্দেশ্য অর্জনে সহায়তা আনবে। রিগার্ডিং দ্য গভর্নেন্স সাইড আমি দুটো জিনিস বলতে চাই যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলো কাজ করছেন, আগের থেকে অনেক অ্যাক্টিভলি তারা কাজ করছেন। তবে সিটিজেন্স অ্যাডভাইজারি কমিটি, নাগরিক উপদেষ্টা কমিটি যদি পার্লামেন্টারি কমিটিগুলোকে সহায়তা করে এরকম যদি একটি ব্যবস্থা রাখা হয়, অথবা মন্ত্রণালয়গুলোর জন্য যদি সিটিজেন্স অ্যাডভাইজারি কমিটি থাকে যে যখন নাগরিকদের মতামত দরকার বিভিন্ন বিষয়ের উপরে যদি নেওয়া আসে, তাহলে অনেক বিষয় অর্থনৈতিক এফিসিয়েন্সি, ওভারঅল আমাদের জাতীয় স্বার্থের বিভিন্ন বিষয়, অর্থনৈতিক সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারবে নাগরিকরা সরাসরি। লাস্টে আমি মনে করি ডেমোক্রেসির একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে আপার হাউস, এবং এখন হয়তো অতীতে দরকার ছিল না তাই, কিন্তু এখন আমাদের ভবিষ্যতের দিকে চিন্তা করলে একটি উপদেষ্টা রোল, অ্যাডভাইজারি রোল হিসাবে মূল সংসদ তো আছে আমাদের সংবিধানে, এবং সংবিধানটাকে আরো কার্যকরীভাবে সংবিধানের উদ্দেশ্যকে আমাদের গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষাকে আরো সফলভাবে এস্টাবলিশ করার জন্য একটি আপার হাউস যেটি সংসদকে অ্যাডভাইজারি সাপোর্ট দেবে, এই ব্যাপারে সকলে, সংশ্লিষ্ট সকলে চিন্তা ভাবনা করতে পারেন। আপনার এবং তৃতীয় মাত্রার সঙ্গে যারা সংশ্লিষ্ট সকলকে আমি আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের ঐকান্তিক চেষ্টা, আপনাদের চেষ্টার জন্য, কার্যক্রমের জন্য, এবং আমরা আশা করব যে ইনশাআল্লাহ সামনের দিকে আপনারা এভাবে এবং আরো আপনাদের চেষ্টা আরো আপনারা অব্যাহত রাখবেন এবং চেষ্টাকে আরো সম্প্রসারিত করবেন
আপনাদের সফলতা কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ পারভেজ ইমদাদ এবং অধ্যাপক ডক্টর আবু সাঈদ আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল তৃতীয় মাত্রার 19 বছরের পদার্পণ উপলক্ষে। 18 বছর আগে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম, যে অঙ্গীকার ব্যক্ত করেছিলাম, সেই স্বচ্ছতার কথা, জবাবদিহিতার কথা, আইনের শাসনের কথা, গণতন্ত্রের কথা, সুশাসনের কথা, দুর্নীতির কথা, নির্বাচনের কথা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার কথা, সেই একই প্রসঙ্গগুলো আজকেও কিন্তু আমার অতিথিরা ঘুরে ফিরে আলোচনার মধ্যে নিয়ে আসলেন। অর্থাৎ বোঝা গেছে যে অঙ্গীকার পূরণের কথা বলি আর যে দায়িত্ব পালনের কথা বলি, সেটা আমরা যথাযথভাবে করতে এখনও পারিনি। তবে অভিজ্ঞতা আমাদের অনেক হয়েছে 18 বছরের, নিঃসন্দেহে। সেই অভিজ্ঞতাকে ধারণ করে আমরা সামনের দিনগুলোতে আরও আমাদের যা করণীয় সেটি করতে চাই, এবং অবশ্যই সেটিতে আপনাদের অংশগ্রহণ, আপনাদের সহায়তা, আপনাদের সমর্থন আমাদের দরকার পড়বে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা আমাদের সীমিত পরিসরে যতটুকু দায়িত্ব পালন করবার সেটি করবার চেষ্টা করব। আপনাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শুভকামনা।